নমস্কার, আমি ডক্টর অনির্বাণ শুকুল, শুকুল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক রিসার্চের ডিরেক্টর। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে আজকালকার দিনে, সেটা হলো কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। কোলন যে অংশটি সেটা হচ্ছে প্রথম এবং দীর্ঘতম, ফার্স্ট অ্যান্ড লংগেস্ট পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। আর এই লার্জ ইন্টেস্টাইন হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। সুতরাং আপনি মোটামুটি আপনারা বুঝেছেন কোলনের অবস্থানটা আমাদের শরীরে কোথায়। কোলন ক্যান্সার কিন্তু যেগুলো বেশিরভাগ আমার কাছে পেশেন্ট আসে, তারা বেশিরভাগ 50-এর ঊর্ধ্বে। তবে হ্যাঁ, ইদানিং আমি পেশেন্ট পাচ্ছি 50-এর নিচে, বা এটা একটা স্টাডি করেও দেখা গেছে যে 50-এর নিচে যারা আছে তাদের কোলন ক্যান্সারের আক্রান্ত হওয়ার সংখ্যাটা আগের থেকে বেড়ে গেছে। এটা ঠিক জানা যায়নি কি কারণে এইটা হয়েছে, এই বয়সের এই 50 নিচে যারা চলে এসছে। তবে হ্যাঁ, 50 নিচেও কিন্তু এখন কোলন ক্যান্সার আসছে। এখন কোলন ক্যান্সার প্রথমে যেটা শুরু হয় যেভাবে, সেটা হচ্ছে প্রথমে এই কোলন যেটা বললাম যে এই জায়গাটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের, সেইখানে একটা পলিপ দিয়ে, অনেক পলিপই থাকে, তারা কিন্তু সবাই যে এরকম পরে ম্যালিগনেন্সি হতে পারে তা একেবারেই নয়। তবে হ্যাঁ, পলিপ কিন্তু পরের স্টেজ, মানে প্রিকারসার বা প্রিকারসার, বা কিছু ক্ষেত্রে প্রিকারসার অবশ্যই এই কোলন ক্যান্সারের। সুতরাং পলিপ ডিটেকশনটা একটা খুব মস্ত বড় ব্যাপার। পলিপ থাকা মানেই যে শরীরে একগাদা সিমটম, পেটে ব্যথা হবে এরকম কিন্তু নাও হতে পারে। তবে হ্যাঁ, সেই জন্য একটা যেগুলো স্ক্রিনিং টেস্ট আছে আমাদের, সেইগুলো ধরুন বছরে একবার এটা করা উচিত, টু ডিটেক্ট দ্য পলিপস ইন কোলন। তারপরে এই কোলন ক্যান্সার কিন্তু যেটা হয় সেটা এই পলিপ থেকেই হয়। বেশ কিছুদিন পলিপ যদি রেখে দেওয়া যায়, সেটা আস্তে 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 ক্যান্সার হিসেবে আকার ধারণ করে। আমি শুরুতেই বললাম কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার এই কারণেই, কারণ এই কোলনের সঙ্গে রেকটামের এইটার খুব যোগাযোগ আছে বলে, বেশি কাছাকাছি বলে, সেই জন্য অনেক ক্ষেত্রে কোলনের এক্সটেনশন হিসেবে রেকটাল ক্যান্সারও হয়, যেটা কিনা দুটো জায়গাতেই ক্যান্সার হলে সেটাকে বলে কোলোরেক্টাল ক্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত লক্ষণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য বাউল হ্যাবিটস। কারোর হয়তো শক্ত পায়খানা হচ্ছে, কারোর হয়তো ডায়রিয়া হচ্ছে ঘন ঘন, খুব ফ্রিকুয়েন্ট ডায়রিয়া বা কনস্টিপেশন। এইটা কিন্তু ওয়ান অফ দ্য সিমটমস অফ দ্য কোলন ক্যান্সার। তার মানে এটাই নয় যে সবসময় ডায়রিয়া বা ঘন ঘন ডায়রিয়া হলেই যেগুলো হবে তা নয়, কিন্তু তবে হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। দীর্ঘদিন যদি এগুলো থাকে তাহলে কিন্তু মাথায় রাখতে হবে। এখন রেকটাল ব্লিডিং হয়, পায়খানার সঙ্গে রক্ত পড়ে। এই রক্ত পরিমাণ যখন বেশি হয় তখন একটা আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় বা অ্যানিমিয়া দেখা যায়। এছাড়াও সিমটমস হচ্ছে সবসময় একটা পেটের মধ্যে অস্বস্তি থাকে, একটা ক্র্যাম্প থাকে, ব্যথা থাকে, গোটা পেটটাতেই থাকে, এই নয় যে কোলনের জায়গাটাতেই থাকে এরকম না। এরকম পেশেন্ট বেশিরভাগ এসে কমপ্লেন করে। সুতরাং এই একটা ব্যথা যন্ত্রণা নিয়ে সবসময় কিছুক্ষণ ছাড়া খাবার পরে ব্যথা হয় বিশেষ করে। বাওয়েল হওয়া সত্ত্বেও, পায়খানা হওয়া সত্ত্বেও তাদের মনে হয় আবার পায়খানা পাবে পাবে এরকম একটা ফিলিং, ইনএফেকচুয়াল ডিজায়ার ফর স্টুল, এটা টিপিক্যাল নাক্সভমের যেটা লক্ষণ। অল্প খেলেই পেট ভার হয়ে যাওয়া, লাইকোপোডিয়ামের লক্ষণ, এগুলো কিন্তু সব কোলন ক্যান্সারের লক্ষণ। এছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে যেগুলো নর্মাল যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই থাকে, লুজিং বডি ওয়েট, যে আপনি কোনো চেষ্টা না করেই পেশেন্টের বডি ওয়েট লুজ হবে। আর একটা যেহেতু লাম্প তৈরি হয় ওখানে, একটা টিউমার ফর্ম করে কোলন ক্যান্সার হতে, সেই জন্য কিন্তু ব্যথাটা আস্তে 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 ওখান থেকে ছড়ায়, একটু স্প্রেড করে, বা ডিস্ট্র্যাক্টেড পেন যেগুলো বা ডিফ্র্যাক্টেড পেন যেগুলো আমরা বলি, সেগুলো একটা হয়। এখন দেখা যাক কি কারণ, যে কোলন ক্যান্সারের কি কারণে হতে পারে। এক্স্যাক্ট কারণ আজ অব্দি আননোন, কি কারণে হতে পারে সেটা জানা যায়নি। তবে হ্যাঁ, যেহেতু জেনেটিক একটা রিলেশন পাওয়া গেছে কোলন ক্যান্সারে, কারোর যদি কোলন ক্যান্সার আগে ফ্যামিলিতে হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে কোলন ক্যান্সার আসতে পারে আবার। আর ডিএনএ যেটা কিনা সেলকে চালনা করে বা সেলকে ইনস্ট্রাকশন দেয় কি কি কাজ করবে, সেই ডিএনএ তখন বলে এটা তুমি কুইকলি মাল্টিপ্লাই করো, সেলকে নির্দেশ দেয় বলতে পারেন, যার ফলে একটা হিউজ প্রলিফারেশন হয়, মাল্টিপ্লিকেশন বা সেল ডিভিশন রেটটা খুব বেড়ে যায়, খুব তাড়াতাড়ি হয় কম সময়ের মধ্যে, যেটা কিনা একটা সমস্ত ক্যান্সারেরই বা সমস্ত এই ধরনের ম্যালিগন্যান্ট টিউমারের একটা খুব কমন
এক্সাম্পল বা কমন ফ্যাক্টর বলতে পারেন। এখন দেখা যাক কি কি ফ্যাক্টর যেটা কিনা কোলন ক্যান্সারের রিস্ক হতে পারে, কোলন ক্যান্সার তৈরি করতে পারে। সেটা একটা খুব কমন আজকালকার দিনের সময় ইরিটেবল বাউল সিনড্রোম বা ইরিটেবল বাউল ডিজিজ। এই আইবিডি যেটা ইরিটেবল বাউল ডিজিজ, এটা কিন্তু একটা কমন ফ্যাক্টর কোলন ক্যান্সার তৈরি করতে। আর এছাড়া যাদের ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, এগুলো সব ক্যান্সারের ক্ষেত্রে এগুলো কমন সিমটম বলতে পারেন বা কমন ফ্যাক্টর বলতে পারেন, সেটা আছে। আর স্মোকিং, অ্যালকোহল কনজামশন, এইগুলো। এখন দেখা যাক হোমিওপ্যাথিতে কোলন ক্যান্সারের কি আনসার আছে। আমার কাছে অনেক কোলন ক্যান্সার পেশেন্ট আছে, তারা কিন্তু দীর্ঘদিন ভালো আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছেলেদের কোলন ক্যান্সারের পরিমাণটা বা সংখ্যাটা বেশি হয় মেয়েদের থেকে, এবং অ্যাবভ 50 আমি যেটা বললাম। সেক্ষেত্রে এখন হোমিওপ্যাথিতে যে সমস্ত ট্র্যাডিশনাল আমাদের কনস্টিটিউশনাল মেডিসিন যেগুলো আছে, যেগুলো আমি দু একটা নামও বললাম, সেগুলো তো আছেই। এছাড়া আমি যেটা বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে মিসেলটো থেরাপি। আমি জার্মানি থেকে 3টে অ্যাডভান্স ট্রেনিং নিয়ে এসেছি এই মিসেলটো থেরাপির ওপর। আমি ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র আমিই প্র্যাকটিস করি মিসেলটো, যেটা ক্যান্সারের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট বলতে পারেন। কোলন ক্যান্সারের ক্ষেত্রে সেই একই। এখন অনেক টাইপের মিসেলটো আছে, সেইগুলো এক একটা কোলন ক্যান্সারের ক্ষেত্রে এক এক ধরনের মিসেলটো ব্যবহার করা হয়। বছরে একবার একটা স্ক্রিনিং টেস্ট করালেই হবে, যেটা কিন্তু খুব কমন, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। এটা কিন্তু খুব সহজেই কোলনের পলিপ ধরা পড়বে, যেটা কিনা শুরুতেই যদি আপনার পলিপ সরিয়ে দেন, আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো গ্রোথের ওষুধ আছে, পলিপের ওষুধ আছে, সেগুলো খেয়ে সরিয়ে দিলেই কিন্তু সেটা আর পরবর্তীকালে কোলন ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যেতে পারে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।